আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতির মাঠে এখন নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে চরম উত্তেজনা এবং এক ধরনের বিএনপি দাবি করছে যে নির্বাচন পেছানোর জন্য এই ধরনের দাবি করা হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরবো যে বর্তমান যে প্রচলিত যে নির্বাচন পদ্ধতি এবং যে দাবি করা হচ্ছে জামাত, এনসিপি আরো অন্যান্য ছোট দলগুলো যে দাবি করছে পিআর পদ্ধতি বা আনুপাতিক পদ্ধতি, এই দুইটা পদ্ধতির তুলনামূলক চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। প্রচলিত নির্বাচন পদ্ধতিতে ৩০০ আসন যদি থাকে বাংলাদেশের, প্রতিটি আসনেই সবগুলা দল তাদের প্রার্থী দিবে এবং যে আসনে যে দলের প্রার্থী সবচাইতে বেশি ভোট পাবে ওই আসনে ওই দল বিজয়ী হবে। এভাবে করেই প্রত্যেকটা দলের কোন কোন কয়টি আসনে তাদের প্রার্থী সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছে ওই আসনের ভিত্তিতে ওই ওই হিসাবের ভিত্তিতে প্রত্যেকটা দল আসন পাবে। যত বেশি আসনে একটি দল তাদের প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবে তত বেশি আসনে তারা জয়ী হবে। এটা হচ্ছে আমাদের প্রচলিত নির্বাচন পদ্ধতি। এখানে আমরা যদি বলি যে এই প্রচলিত নির্বাচন পদ্ধতিতে যদি আমরা তিনটা দলের কথা হিসাব করি, যে যদি ৫টা আসন থাকে, দল এ, দল বি এবং দল সি, আমাদের যে বর্তমান নির্বাচন পদ্ধতি, ওখানে যদি আমি বলি দল এ ৪০%, যদি পুরো বাংলাদেশে সব যত ভোটার ৩০০ আসনে ভোট দিবে, এই ভোট দেওয়ার পর যদি দল এ কে যদি ৪০% মানুষ ভোট দেয়, দল বি কে যদি ৩৫% মানুষ ভোট দেয় এবং দল সি কে যদি ২৫% মানুষ ভোট দেয়, তাহলে কি হবে? এই যে পার্সেন্টেজ অনুসারে কিন্তু এখানে আসন ভাগ হবে না। ৫টি আসনের মধ্যে যদি ৪টি আসনে এই দল যদি বেশি ভোট পেয়ে জিতে যায় তাহলে ৪টি আসনই এই দল পাবে, আর বি দল যদি একটি আসনে বেশি ভোট পেয়ে জিতে সে একটি আসন পাবে, আর সি দল যদি ২৫% ভোট পেয়েছে কিন্তু যদি কোনো আসনে যদি তাদের প্রার্থী বেশি ভোট পেয়ে বিজয়ী না হয় তাহলে তাদের আসন সংখ্যা হবে ০। এটাই হচ্ছে আমাদের বর্তমান যে প্রচলিত নির্বাচন পদ্ধতি। এরপরে আমরা দেখব যে আনুপাতিক নির্বাচন পদ্ধতি, যেটা দাবি করা হচ্ছে। আনুপাতিক নির্বাচন পদ্ধতিতে কিন্তু যদি বলি ৫টি আসন, এই ৫টি আসনের মধ্যে এখন পুরা বাংলাদেশে যতগুলা ভোট পড়েছে সবগুলা ভোট কাউন্ট হবে। এখানে এবার আসনের কোনো হিসাব থাকবে না। এখানে হচ্ছে পুরা বাংলাদেশে যতগুলা ভোট পড়েছে, যদি ১,০০,০০০ মানুষ ভোট দেয়, ১,০০,০০০ মানুষের ভোট হিসাব হবে। তার মধ্যে যদি এ দল ৪০% পায়, বি দল যদি ৩৫% পায় এবং সি দল যদি ২৫% পায়, মোট আসন সংখ্যা ধরলাম যদি ৫টি আসন হয়, তাহলে ৫-এর ৪০% হচ্ছে ২, এবং আবার হচ্ছে ৫-এর ৩৫%ও ঠিক ২ এর কাছাকাছি, সে ২ হবে, এবং সি ৫-এর যে ২৫% সেটা হচ্ছে ১। এভাবে করে এই যে পার্সেন্টেজ, ভোটের পার্সেন্টেজ অনুসারে দলগুলো তাদের আসন পাবে ২, এ দল পাবে ২টি আসন, বি দল পাবে ২টি আসন, সি দল পাবে ২টি আসন। কিন্তু প্রচলিত নির্বাচন পদ্ধতিতে হইল যে যে আসনগুলোতে সবচেয়ে বেশি পেয়ে যে দল নির্বাচিত হবে সেই আসনগুলো তার। আর এখানে হচ্ছে যে সবগুলা ভোট পড়ার পরে ভোট কাউন্ট হবে, জনগণ কোন দলকে কতগুলা ভোট দিয়েছে ওই ভোটের পার্সেন্টেজ অনুসারে, ওই ভোট অনুসারে তারা তাদের আসন সংখ্যা বুঝে পাবে। এটা হচ্ছে আনুপাতিক পদ্ধতি। এখন আমরা বলবো যে আসলে দুইটা পদ্ধতির মধ্যে কোনটা কি জন্য ভালো, কোনটা কি জন্য খারাপ। আমরা যদি প্রচলিত নির্বাচন পদ্ধতির কথা আমরা যদি বলি, যে এই পদ্ধতিতে আসলে হচ্ছে যে প্রচলিত নির্বাচন পদ্ধতিতে আমরা প্রার্থীকে ভোট দিই, তার একটা দলীয় প্রতীক থাকে, কিন্তু আমরা প্রার্থীকে ভোট দিই। যে যদি রহিম যদি ১ নম্বর আসনে বেশি ভোট পেয়ে জয়ী হয় তাহলে ওই আসনে রহিমই এমপি। কিন্তু আনুপাতিক পদ্ধতিতে যদি রহিম বেশি ভোট পেলেও সে যে ওই আসনের এমপি হবে এই ধরনের কিন্তু কোনো গ্যারান্টি নেই। এক্ষেত্রে ভোট শেষে, ভোট কাউন্ট হওয়ার পরে দল ঠিক করবে তারা যতটা আসন পাবে কোন আসনে কোন প্রার্থী যাবে। এটা হচ্ছে আনুপাতিক নির্বাচন পদ্ধতি। অর্থাৎ প্রচলিত নির্বাচন পদ্ধতিতে কিন্তু জনগণ
প্রার্থীকে ভালো কোন কে খারাপ শুধু দল না, প্রার্থী ভালো খারাপ তার উপর বিবেচনা করে ভোট দিতে পারবে, এবং তার যে জনপ্রতিনিধি তার সাথে তার কানেকশন তৈরি হবে, তাকে তার দাবি দেওয়া বলবে যে তুমি যদি নির্বাচনে জিতো তাহলে আমাদের এই এই করে দিতে হবে, বা প্রার্থীও বলে আসবে আমি যদি নির্বাচনে জিতি আমি আপনাদের জন্য এই এই করব। এটা হচ্ছে প্রচলিত নির্বাচন পদ্ধতি। কিন্তু আনুপাতিক পদ্ধতিতে কিন্তু একটা আসনে যে প্রার্থী জয়ী হচ্ছে, বেশি ভোট পাচ্ছে, সেই যে ওই আসনে আবার এমপি হয়ে আসবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। এই ক্ষেত্রে আনুপাতিক পদ্ধতিতে এটা হলো একটা খারাপ দিক, যে জনগণের সাথে জনপ্রতিনিধির কানেকশনটা কমে যাবে। সেক্ষেত্রে আনুপাতিক পদ্ধতিতে ভোটটা আসলে দল নির্ভর হয়ে যাবে, কারণ প্রার্থীরা তখন জনগণের দিকে বেশি ছুটবে না। তাদের ক্ষেত্রে তাদের তাদের দলের পক্ষে তাদের মতামত বা দলের খুশি করার পক্ষে তাদের আন্তরিক বেশি থাকবে, চেষ্টা বেশি থাকবে জনগণের থেকেও। তো এই ক্ষেত্রে যে জনগণ তার আনুপাতিক নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে তার প্রার্থী সে বেছে নিতে পারবে না, তার প্রার্থী সে যাকে ভোট দিচ্ছে দেখা যাচ্ছে সে ওই আসনে এমপি নাও হতে পারে। আর অন্যদিকে পিআর পদ্ধতি, আনুপাতিক নির্বাচনের পদ্ধতির একটা সুবিধা হচ্ছে যে ছোট দলগুলোর কিন্তু কি তাদের যে আসন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ছোট দলগুলোর সংসদে যে প্রতিনিধিত্ব বেড়ে যাবে। এটা একটা আনুপাতিক পদ্ধতির যে ছোট দলগুলোর জন্য সুবিধা। তো যেমন হচ্ছে জামাত বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এই পর্যন্ত সর্বোচ্চ 2001 সালে 17টি আসন পেয়েছিল। তো আমরা যদি জামাতের ভোট যদি 10% হিসাব করি, সেই হিসেবে কিন্তু আনুপাতিক নির্বাচন পদ্ধতিতে যদি 300 আসন হয় তাহলে 300 আসনের 10% ভোট যদি তারা পায় তাহলে 300 আসনের কিন্তু তারা 30টি আসন পেয়ে যাবে। অথচ বাংলাদেশের নির্বাচন ইতিহাসে তাদের সর্বোচ্চ আসন পাওয়ার নজির হচ্ছে 17টা। সেক্ষেত্রে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন যদি হয়, তারা যদি কোনো রকম যদি 10% ভোট যদি তারা পেয়ে যায় নির্বাচনে, তাহলে 300 আসনে 10% 30টা তারা পেয়ে যাবে। তো এইভাবে আনুপাতিক পদ্ধতিতে ছোট দলগুলোর আসন সংখ্যা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো আর অন্যদিকে আনুপাতিক পদ্ধতিতে কিন্তু প্রচলিত পদ্ধতিতে জনগণ তার প্রার্থী ভালো খারাপ এটার উপর বেস করে তারা ভোট দিতে পারবে এবং তার প্রার্থী চুজ করে নিতে পারবে, কিন্তু আনুপাতিক পদ্ধতিতে এটা একেবারেই গুণ হয়ে যাবে প্রার্থীকে, এখানে দল বড় হয়ে যাবে। তো এই হলো তুলনামূলক চিত্র। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।